আজকে আলোচনা করব কুম্ভ রাশির সম্পর্কে। এই 2025-এ কুম্ভ রাশির কী হতে যাচ্ছে। তবে আলোচনাটি হবে চারটি মেন গ্রহকে নিয়ে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু কেতু। কারণ এই চারটি গ্রহ একটি রাশির উপর বেশি সময় থাকে এবং এদের প্রভাবটা যার জন্য বেশি থাকে রাশির উপরে। তো আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দর্শক প্রথম আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের উপর গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস এইখান থেকে আগামী দিনে এই কুম্ভ রাশি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বছরের শুরুতেই শনি অবস্থান করছে নিজের রাশিতে এবং রাহু অবস্থান করছে মীন রাশি, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে শুক্রের ঘর। আর কেতু অবস্থান করছে অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। কিন্তু শনি যখন 29শে মার্চ রাশি পরিবর্তন করবে তখন রাহুর সাথে শনির কিন্তু জুতি তৈরি হবে এই দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে মীন রাশি। এবং এখানটাতে এই জুতিটা 18ই মে পর্যন্ত থাকবে। তারপর 18ই মের পর রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে, আর তার সাথে কেতু অবস্থান করবে সিংহ রাশিতে, যেটা হচ্ছে সপ্তম ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে গুরুর যে স্থিতি এবং আগামীতে যে পরিবর্তনটা হচ্ছে, পঞ্চম ঘরে গুরুর অবস্থান, তারপরে আবার ষষ্ঠ ঘরে গুরুর অবস্থান, আবার সেখান থেকে আবার পঞ্চম ঘরে ফিরে আসা। তো এই যে গুরুর রাশি পরিবর্তনগুলো হচ্ছে এই বছর 2025-এ, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। যে মুহূর্তে গুরু পঞ্চম ঘরে অবস্থান করবে সেই মুহূর্তে রাশির উপর দৃষ্টি পড়বে এবং তার সাথে আবার রাহুর উপর দৃষ্টি পড়বে। কারণ রাহু যে মাসে 18ই মে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে 14ই মে, তাহলে প্রায় একসাথেই রাশি পরিবর্তনটি হয়ে যাচ্ছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কিন্তু রাশির উপর সেই সময় থেকে দৃষ্টিটা থাকবে। আর পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির যে স্থিতি, এই যে একটা দেবগুরু বৃহস্পতির এই স্থানে রাশি পরিবর্তন করে অবস্থান করা, এটার কিন্তু বিশাল প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর। যে টাকা পয়সা অর্থকরীর যে জ্বালা যন্ত্রণায় পড়েছিল বিগত দিনে, তো 2025-এ একটা কিন্তু ভালো দিকে ফিরে আসবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই কুম্ভ রাশি। 2025-এ 29শে মার্চ পর্যন্ত শনি অবস্থান করছে রাশির উপর। শনির 7.5 মধ্যম চরণ চলছে। তো রাশির উপর যখন শনি অবস্থান করছে তাহলে চন্দ্রমা যথেষ্ট পীড়িত হয়েছে এই সময়। আমি তো এর আগের প্রত্যেকটি ভিডিওতে সেইভাবেই বলে এসেছি চন্দ্রমা কীভাবে পীড়িত হচ্ছে। শতবিশা নক্ষত্র সম্বন্ধে সেই সময় বিশাল আলোচনা করেছিলাম। তো কাজকর্মে কিন্তু একটা ধীর গতি চলে আসা, কর্মক্ষেত্রে অনেক ধরনের পাপ প্রভাবগুলো বেড়ে গেছিলো, সমস্যা তৈরি হচ্ছিল এই কুম্ভ রাশির। দিনের পর দিন সেটা কিন্তু ঘটে যাচ্ছিল। আর 29শে মার্চ শনি যখন রাশি পরিবর্তন করে মীন রাশিতে আসবে, তাহলে 7.5 কিন্তু দ্বিতীয় চরণটা শেষ হয়ে গেল, আর তৃতীয় চরণ বা শেষ চরণটা তখন শুরু হয়ে গেল। কিন্তু এবার শনির অবস্থানটাও চেঞ্জ হচ্ছে। রাশির উপর থেকে ধনসম্পত্তির ঘরে শনি এবার অবস্থান করছে। এবার এই ধনসম্পত্তির ঘরেই আবার অবস্থান করছে হচ্ছে রাহু। তাহলে রাহুর সাথে শনির জুতি তৈরি হয়ে গেল এবং এই জুতিটা থাকছে 18ই মে পর্যন্ত। আবার 18ই মে রাহু আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার শনি একা হয়ে যাবে এই ঘরে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে। তো শনি আর রাহুর যে জুতিটা তৈরি হচ্ছে এই ধনসম্পত্তির ঘরে, এবং তাদের মিলিত দৃষ্টি পড়বে আবার অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। এবং শনির এই সময় লাভের ঘরেও দৃষ্টি থাকবে, এছাড়া সুখের ঘরেও দৃষ্টি থাকবে। অর্থাৎ শনি বিশেষভাবে প্রভাবিত হবে রাহু দ্বারা। অর্থাৎ শনির বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। কারণ রাহুকে বলা হয় কি শনিবধ রাহু, শনির সমান ফল দেয়। তাহলে রাহুরও জন্য যথেষ্ট পজিশন ভালো এবং শনিরও কিন্তু যথেষ্ট বল বৃদ্ধি হয়ে যাচ্ছে এ সময়। তো এই জুতিটা তৈরি হচ্ছে কোথায়? ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, আত্মীয় স্বজনের ঘর এই দ্বিতীয় ঘর, বাণীর ঘর, এই ঘর থেকেই দেখা হয় দ্বিতীয় ঘর থেকে। আর শনি রাহুর মিলিত দৃষ্টি কোথায় পড়ছে? কন্যা রাশিতে। কন্যা রাশিটা কি? অষ্টম ঘর। তো অষ্টম ঘরে থেকে কি বুঝায়? পরিবর্তন জিনিসটাকে বুঝায়।
গভীর জ্ঞান জিনিসটাকে বোঝায়, বিদেশ জিনিসটাকে বোঝায়। তো এই ঘরে আবার কেতু অবস্থান করছে, তো কেতুর উপর আবার কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি তো চতুর্থ ঘরে অবস্থান করছে, তার শুভ দৃষ্টি এবার পড়ছে কেতুর উপরে। তো এই সময়কালে অনেক জিনিস কিন্তু ভালো জিনিস ঘটবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, কিন্তু একটাই শর্ত, যে শনি রাহুকে জন্মকুষ্ঠিতে ভালো থাকতে হবে। এই সময়কালে যারা সফটওয়্যার জনিত কাজের সাথে জড়িত রয়েছেন, ইলেকট্রনিক্স জিনিসের উপর যারা মানে কাজ করছেন, যারা এর উপরে একটা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন বা কোনো এই রকম বিদ্যার উপর যারা রিসার্চ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো। তাদের আবার এই সময় বিদেশ যাত্রা হবে কর্মসূত্রে। এবং যারা কর্মসূত্রে কোনো বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন বা বিদেশেই কর্মরত, এই সমস্ত কাজ মানে অর্থাৎ এই সমস্ত কাজের জন্য মানে জড়িত এক কথায়, তাদের কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং কর্ম থেকে একটা ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। রাহুটা কি? রাহু হচ্ছে বিদেশ আর শনি হচ্ছে কি? কর্ম। তাহলে রাহু থেকে টেকনোলজি জিনিসটাকে দেখায়। কিন্তু কেতু তো অষ্টম ঘরে বসে রয়েছে, তাহলে কেতু কি? গভীর জ্ঞান। তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই অষ্টম ঘরে, তো অষ্টম ঘর থেকে তো গভীর জ্ঞান জিনিসটাকে বোঝায়। তো এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট এবার উন্নতির যোগ রয়েছে এই কুম্ভ রাশির। এছাড়া এই যে জুতিটা তৈরি হচ্ছে, এটা জুতি দেখলে তো অনেকে ভয় পেয়ে যাবে যে রাহু আর শনির জুতি, তাহলে তো হলো, এবার 12টা বেজে গেল। কিন্তু রাহু আর শনি এই দুটো গ্রহ মানে এই দুটি গ্রহই তো হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। কারক গ্রহ তাদের তো ফল দিবে, এবার তাদের তো নেগেটিভ প্রভাব আছে, সেটা না হয় পরে আলোচনা করছি, কিন্তু থেকে তো ফল দিতে হবে। এটা দুটি গ্রহই তো হচ্ছে কারক গ্রহ। তো কোথায় তৈরি হয়েছে? দ্বিতীয় ঘর, বাণীর ঘরে। তো নিজের মুখের বাণী, অর্থাৎ যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যেমন ওকালতির কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, ফাইন্যান্সের কাজে যারা যুক্ত রয়েছেন, ইন্স্যুরেন্সের মতন যারা কাজ করছেন, এলআইসির মতন যারা কাজে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কাজকর্মে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়। শনি আর রাহুর যখন জুতিটা হয়, তখন যেই কর্মই হোক, সেই কর্মটা যদি বিদেশের সংক্রান্ত হয়ে যায়, বিদেশ সংক্রান্ত কাজ, তাহলে কিন্তু সেই কর্মগুলোতে বেশি সফলতা পাওয়া যায়। অর্থাৎ মানে নিজের জন্মস্থান ছেড়ে দূরে গিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু বিশেষ সফলতা এই জুতির ভালো একটা প্রভাব পড়ে। এবার রাহু আর শনি এ দুটি তো কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তো ধনসম্পত্তির ঘরে অবস্থান যে বৃদ্ধি তো হবে, তাহলে কর্ম থেকে লাভ হবে, তারপরে তো জিনিসটা আসবে। অর্থাৎ এই 2025-এ এই রাহু শনির যে 2 মাসের জন্য জুতিটা হচ্ছে, এই সময়কালে কিন্তু আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা করতে পারবে। তবে রাহু আর শনি এই দুটি হচ্ছে পাপ গ্রহ, এরা তো নিজের মূল স্বভাবটা ছাড়তে পারবে না, যতই ভালো পজিশনে থাকুক, এদের তো একটা মূল স্বভাব রয়েছে। তো এই নেগেটিভ জিনিসগুলো যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান হচ্ছে, তো নিজের মুখের বাণীর দিকে আবার খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গাটা ঠিক রাখতে হবে, যে আপনার কথাতে যেন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক না নষ্ট হয়ে যায়। এছাড়া যারা দাঁতের সমস্যায় ভুগছেন, চোখের সমস্যায় ভুগছেন, এই সমস্যাগুলো যথারীতি বাড়তে পারে। এবং দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়ার বিচার করা হয়, তো দ্বিতীয় ঘর থেকে এই খাওয়া দাওয়ার বিচারের জন্য নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার যারা খাওয়া দাওয়ার ব্যবসার সাথে জড়িত, যেমন হোটেল ব্যবসার সাথে জড়িত, রেস্টুরেন্টের কাজের সাথে জড়িত, তাদের কিন্তু আবার কাজকর্মগুলো এই সময় যথেষ্ট ভালো চলবে। এবার রাহু 18ই মে তো রাশি পরিবর্তন করে নেবে, তারপর আবার দেবগুরু বৃহস্পতি 14ই মে রাশি পরিবর্তন করবে। তো রাহু হচ্ছে কি কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। তো রাহু তখন চলে আসবে কোথায়? রাশির উপর অবস্থান করবে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতিও আবার রাশি পরিবর্তন করবে। তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি আবার পড়বে এই রাহুর উপর। অর্থাৎ এই মে মাস থেকে কর্মক্ষেত্রে একটা নতুন অ্যাম্বিশন, নতুন চিন্তাধারা মানে চলে আসবে এই কুম্ভ রাশির, যে কিভাবে এগোতে হবে, কিভাবে পরিকল্পনা করতে হবে। এ সময় কিন্তু রাহু যথেষ্ট এই সময় ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এবং দেবগুরু বৃহস্পতির মানে জ্ঞানে যথেষ্ট এগিয়ে যাবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু রাশির উপর অবস্থান করছে, এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তারা তো রাজনীতিবিদ হবেই, তার সাথে আবার কূটনীতিবিদও হয়ে যাবে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে এবং নিজের কাজকে তো এগিয়ে নিয়ে যাবে, তার সাথে এই কুম্ভ রাশির সাথে যারা জুড়ে থাকবে তারাও কিন্তু এই সময় বিশেষ লাভবান হবে। তবে রাহু একটি পাপ গ্রহ, এর পাপ প্রভাব কিন্তু থাকবে। রাহুর নিজের গ্রহ তো নিজের মূল স্বভাব থেকে সরে আসতে পারবে না, রাহু পাপী গ্রহ, তাহলে একটুতেই মনের মধ্যে অধৈর্য, তারপর চিড়চিড়াপন, মনের মধ্যে ক্রোধ, এগুলো কিন্তু চলে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এগুলো দিক থেকে যথেষ্ট সাবধান। 2025 সালে এই যে মে মাসে রাহু রাশি পরিবর্তন করছে,
তার দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, আবার সপ্তম ঘরে দৃষ্টি পড়বে, আবার নবম ঘরে দৃষ্টি পড়বে, এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি আবার রাহুর উপর পড়বে। তাহলে কি হবে, রাহুর যে একটা প্রাপ্য ভাবটা, রাহু তো একটা মূল, মানে এরা তো যতই ভালো পজিশনে থাকুক কিন্তু প্রাপ্য ভাবটা তো ছাড়তে পারবে না। তো সন্তানের দিক, পঞ্চম ঘরে সন্তানের দিকে রাহুর দৃষ্টি পড়বে, তাহলে সন্তানের দিকে যথেষ্ট ক্ষতি করবে। কীরকম ক্ষতি, যে সন্তান উচ্চশিক্ষার দিকে যথেষ্ট লাভবান হবে তো প্রাথমিক শিক্ষার দিকে বাধা করে দিবে। এবার কোনো গর্ভবতী মায়ের সন্তান হবে তো কোনো সন্তান আবার গর্ভপাত করিয়ে দিবে। তো এরকম কিন্তু ডিস্টার্বগুলো করবে রাহু। অতএব এ সময় মানে মায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম ঘরে অবস্থান এই সমস্যারও যথেষ্ট সমাধান হবে। রাহুর 2025-এ সারা বছরই সপ্তম ঘরে তার দৃষ্টি থাকছে। আর সপ্তম ঘর হচ্ছে কি সাংসারিক জীবন, দাম্পত্য জীবন। তো এই ঘরে আবার কেতু অবস্থান করছে, তো দাম্পত্য জীবনে কি হবে, কিছুটা অসুখী ভাব থাকবে, মনোমালিন্য থাকবে, তা বলে যে বিচ্ছিন্ন হবে সেটাও না। আবার ভাগ্যের ঘরে রাহুর দৃষ্টি পড়বে, আবার সেই ভাগ্যের ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়বে, অর্থাৎ এই সময় গেলে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আর ভাগ্যের ঘর নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা জিনিসটাকেও দেখি, দূরযাত্রাও জিনিসটাকে দেখি। আর রাহু হচ্ছে কি বিদেশ, তাহলে পড়াশোনার ক্ষেত্রে আবার এই যোগটা যথেষ্ট বৃদ্ধি ভালো দিবে। সেটা কোথায়, সেটা হচ্ছে উচ্চশিক্ষার্থীদের, যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের আবার এই সময় বিদেশ যাত্রা ঘটাবে এই রাহুর এই রাশির উপর অবস্থানের ফলে। অর্থাৎ উচ্চশিক্ষার দিকে যথেষ্ট ভালো দিবে, আবার বাধাও দিবে, কিন্তু আবার উচ্চশিক্ষাও করাবে, কারণ মূল স্বভাব তো সব কিছুই দিবে কিন্তু বাধা দিয়ে দিবে। আবার কি হচ্ছে যে এই 18ই মেতে যখন রাহু রাশির উপর অবস্থান করছে তাহলে তো শনি ওদিকে একা হয়ে গেল, শনি তো ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তা আর সেই সময় আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এই সময়কালে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করে লাভের ঘরকে দেখবে, অর্থাৎ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে থাকছে এবং লাভের ঘর দেখছে কোথায়, ধনু রাশিতে, তার দশম দৃষ্টি দিয়ে। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে থাকছে। এবার দেবগুরু বৃহস্পতি সেও দেবগুরু বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি ধনু রাশিতে পড়ছে, অর্থাৎ লাভের ঘরে পড়ছে, এবং তার উপর দেবগুরু বৃহস্পতি রাশির উপর পড়ছে, আবার রাহুর উপরে পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। তো অর্থাৎ এই সময়কালে ধনসম্পত্তি, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যথেষ্ট লাভের মুখ দেখবে। 2025-এ এই কুম্ভ রাশি কর্মের দিক থেকে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এবং যথেষ্ট এগিয়ে যাবে এই কুম্ভ রাশি 2025-এ। কারণ রাশির অধিপতি ধনসম্পত্তির ঘরে বসছে, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে বসছে। পঞ্চম ঘরটা কিসের ঘর, মা লক্ষ্মীর ঘর। তো এই ঘরে অবস্থান করছে, আবার লাভের ঘর নিজের রাশিকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছে। তাহলে কি এটা এখানটাতে একটা ভালো জ্যোতিষীয় সূত্র চলে আসলো যে গ্রহ যখন নিজের ঘরকে দেখবে তাহলে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেবে। আর দেবগুরু বৃহস্পতি কি শুভ গ্রহ, পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরটা কিসের ঘর, মা লক্ষ্মীর ঘর। আর নিজের ঘর দেখছে ধনু রাশিকে, সেটা হচ্ছে কি একাদশ ঘর। একাদশ ঘরটা কিসের ঘর, ইনকামের ঘর, ইনকাম। তাহলে কি হচ্ছে, মা লক্ষ্মীর সাথে ইনকামের একটা সংযোগ ঘটাচ্ছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ ইনকামের একটা যথেষ্ট ভালো সাধন তৈরি হচ্ছে এই 2025-এ এই 7.5 শেষ পর্বে এই কুম্ভ রাশির। শনির অবস্থানটা সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে এই 2025-এ। গুরুর রাশিতে অবস্থান এবং গুরুর রাশির উপর অবস্থান করছে, আবার গুরুর রাশিকেই আবার দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ইনকামের একটা যথেষ্ট ভালো স্রোত থাকছে। গুরুর রাশিতে যখন শনি অবস্থান করে তখন তার কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেয়। তো ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তাই বলবো ধনসম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করাবে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি করাবে। এবং দেবগুরু বৃহস্পতির যখন লাভের ঘরে দৃষ্টি পড়ছে তাহলে আর কি যথেষ্ট ভালো সময়। তবে এটাও ঠিক যে শনি কিন্তু একটি ধীরে ধীরে চলা গ্রহ, ধৈর্য ধরতে হবে। অন্যান্য গ্রহ যেরকম চটজলদি ফল দিয়ে দেয়, শনি কিন্তু সেরকম না, শনি কিন্তু দীর্ঘমেয়াদী, কিন্তু যে ফলটা দিবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় শনির ফলে। আর অন্যান্য গ্রহদের মধ্যে এটাই কিন্তু তফাৎ, শনি যে জিনিসটা দেয় তার কিন্তু স্থায়িত্ব যথেষ্ট থাকে। 7.5-র দ্বিতীয় চরণে যে মান সম্মান, যে নিজের অস্তিত্বটা বিলুপ্ত হয়ে গেছিলো, প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো, মাটির সাথে মিশে গেছিলো, তো সেই জায়গা থেকে ইউটার্ন নেবে এই 2025-এ 7.5-এর শেষ পিরিয়ডে। সমাজের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আগের জায়গায় ফিরে আসতে পারবে এই কুম্ভ রাশি। সমাজের মধ্যে যে নিজের অস্তিত্বটা যে কী, নিজের ভ্যালুটা কী, টাকা পয়সা না থাকলে যে কি হয়, কোন পর্যায়ে মানুষ যায়, এটা তো কুম্ভ রাশি যথেষ্ট ভালোভাবে টের পেয়ে গেছে এই 2024-এ। 7.5-র দ্বিতীয় চরণে শনি বাবা আর রাহু যেভাবে প্রভাব দিয়েছে, কারণ আমি নক্ষত্র নিয়ে যথেষ্ট আলোচনা করেছিলাম, শতবিশা নক্ষত্র বিষয় বিশেষ আলোচনা করেছিলাম, যে রাহুর এই যে শতবিশা নক্ষত্রে, তারপরে এই যে শনির এই বক্রী অবস্থানে বিশাল আলোচনা করেছিলাম।
তো তাতে কিন্তু আমি বলেছিলাম যে খুব অবস্থা খুব মানে চ্যালেঞ্জের মুখে জীবন চলে এসেছিলো এই কুম্ভ রাশির। তো দেখেছে তো দিনগুলো না, হ্যাঁ দেখেছে। আমাদের কাছে যখন কুষ্টি আসে তখন তো আমরা দেখি যে কুষ্টিগুলোর কী অবস্থা রয়েছে, এবং একটা জ্যোতিষীই কিন্তু একটা লোকের মনের কথা বুঝতে পারে। যখন এই কুষ্টিটা দেখি তখন খুবই খারাপই লাগে, এবং তারপরে যখন মুখ ফুটে বলে যে দাদা আমার এই অবস্থা, এইভাবে আমার দিন চলছে, এইভাবে আমার পথ চলছে, কি করব বুঝতে পারছি না। তো তখন সত্যি কথা বলতে কি মনটা সত্যিই খারাপ হয়। ভাবি শুধু যে না মানুষ কোন জায়গাতে ছিল, কোন জায়গাতে নেমে এসছে। তবে সবার জন্য যে সেই জিনিসটা ঘটেছে সেটাও না। আবার আমার চোখেও বহু জন্মকুষ্টি দেখেছি যাদের জন্মকুষ্টিতে এই 7.5 মধ্যে শনি রাহুর অবস্থান যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো প্রগতিও করছে জীবনে। কিন্তু যাদের খারাপ তারা তো মানে চোখের জল নাকের জল এক হয়ে গেছে, যে কিভাবে আগামী দিনগুলো চলবো, একটা মানে বিশাল চ্যালেঞ্জ। তো যাই হোক, এই 2025-এ শনির যে অবস্থানগুলো যথেষ্ট ভালো, এবং তার সাথে যে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই 2025-এ অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত যে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তার উচ্চ ঘর, তারপরে আবার সেই উচ্চ ঘর থেকে মিথুন রাশিতে ফিরে চলে আসবে। তো 2025-এও দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে পরপর, এটাও কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন এবং একটা খুব ভালো সংকেত উঠে আসছে। রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং দ্বিতীয় ঘরে শনির অবস্থান, এখান থেকে একটা খুব ভালো জিনিস উঠে আসছে যে এই বছরে কিন্তু সবাইকে নিয়ে চলতে পারবে, চলার ক্ষমতা রাখবে কুম্ভ রাশির। তবে কুম্ভ রাশিকে একটাই কথা বলবো, ভুলে গেলে চলবে না, চোখের জল নাকের জল কিন্তু এক হয়েছে। ওই আজকে একটু ভালো পজিশনে থাকলেন, তারপরে আপনাকে জায়গা ছেড়ে দিল বসার জন্য, বসেন, সব ভুলে গেলাম চলে গেলাম, এগুলো করলে চলবে না। অতএব নিজের গতিবিধিটাকে এই 2025-এ এমন করতে হবে, এমনভাবে চলতে হবে যেন আপনি সেই জায়গাতে অবশ্যই ফিরে আসতে পারেন। এইভাবে চলতে হবে, এবং নিজেকে ছাড়া অন্য কাউকে কোনো সময় বিশ্বাস করা যাবে না। এটা কিন্তু একেবারে লিখনির মতন লিখে নেন যে নিজেকেই বিশ্বাস করবেন, অন্য কাউকে নয়, সে যতই আপন হোক। টাকা পয়সা যে না থাকলে যে কী অবস্থা হয় সেটা তো হাড়ে হাড়ে টের পেয়েছেন। অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব বিশেষ কর্মোন্নতি পদোন্নতির যোগ রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং পঞ্চম ঘর হচ্ছে প্রচণ্ড শুভ ঘর। পূর্বজন্মের কর্মের ফল বিচার করা হয়। মা লক্ষ্মীর ঘর, সন্তান, শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর, কলা বিভাগের ঘর, নৃত্য, চিত্র, সঙ্গীত, সমস্ত কিছু এইগুলো দেখা হয়। সোশ্যাল মিডিয়া দেখা হয়, সিনেমা জগৎ দেখা হয়। আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায়। অর্থাৎ প্রচণ্ড ভাগ্যশালী, মানে ভাগ্য ভালো, মানে এই 2025 হতে যাচ্ছে এই কুম্ভ রাশির জন্য। ধনসম্পত্তির দিক থেকেও যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, অর্থাৎ ঈশ্বরীয় শক্তির ঘরে পড়ছে। তো কুম্ভ রাশির এদিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে, ঈশ্বরীয় একটা শক্তি যথেষ্ট কাজ করবে কুম্ভ রাশির উপর। উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে, সাংসারিক জীবনে যথেষ্ট ভালো থাকবে, এবং যে কোনো মাঙ্গলিক কাজ যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেই মাঙ্গলিক কাজগুলো আবার যথারীতি চালু হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় ঘরে আবার শনির অবস্থান, এবং তার তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। জায়গা জমি সংক্রান্ত যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই 2025 সাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন খুব ভালো সময়। তবে এর আগেও বললাম যে শনি রাহু হচ্ছে পাপ গ্রহ, এরা নিজের যতই ভালো পজিশনে থাকুক এরা নিজের মূল স্বভাব ছাড়তেই পারবে না, মানে মূল স্বভাব কিছু না কিছু দিবে। তো চতুর্থ ঘরে দৃষ্টি, তো মায়ের সুখের দিকে একটু কিছুটা বঞ্চিত করবে, যে মায়ের শারীরিক অবস্থা অবনতি করিয়ে দিবে, গিটে ব্যথা যন্ত্রণা এগুলো বৃদ্ধি করিয়ে দিবে। অতএব এই সময়কালে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে মায়ের সাথে কোনো রকমভাবে যেন মতবিরোধ না হয়, কারণ রাশির উপর কিন্তু এবার রাহু বসছে। তো রাশির উপর যখন রাহু বসবে তো সেই নক্ষত্রটাকে তো পীড়িত করবে, যে নক্ষত্রই থাকবে। তাহলে নক্ষত্র কী দিয়ে তৈরি হচ্ছে? চন্দ্রমা দিয়ে রাশি তৈরি হচ্ছে, আর নক্ষত্র তাহলে যথেষ্ট দুর্বল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মায়ের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে যেন কোনো রকমভাবে এই 2025-এ মতবিরোধ না হয়, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। 2025 কুম্ভ রাশির জন্য ইউটার্ন, শনি বাবা একেবারে জিরো করে দিয়েছে, ধরে রাখেন আপনি জিরো। এবার আপনাকে জিরো থেকে প্লাসে আসতে হবে। এবার প্লাসে আসতে গেলে কি করতে হবে? শনি সাহায্য করবে আপনাকে, শনি কর্মজোগাড় করাবে, কর্মের দেবতা তো শনি, তো শনি সেই কর্মজোগাড় করাবে।
কিন্তু রুটম্যাপ আপনাকে তৈরি করতে হবে, এমন রুটম্যাপ করতে হবে যে আপনাকে 0 থেকে তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 এমনি করে সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এবার কিভাবে বাড়াবেন সেটা কিন্তু আগে থেকে প্ল্যান করে চলতে হবে। আর এই 2025-এ কাউকে বিশ্বাস করতে যাবেন না। এবং বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে 2025-এ। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল, মনের মধ্যে অস্থিরতা থাকবে যে এ ওকে ঠকাচ্ছে, ও ওকে ঠকাচ্ছে, এরকম কিন্তু জিনিসগুলো তৈরি হবে। অতএব এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু খারাপ করা যাবে না, কারণ 2025-এ পার্টনারশিপে যারা ব্যবসা করবে তাদেরও কিন্তু লাভ থাকবে। কারণ এই যে কেতু যে অবস্থান করছে, কেতুরও তো লাভের ঘরে দৃষ্টি থাকবে। অতএব যেটা করতে হবে সেটা লেখাপড়ির মাধ্যমে করতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। তো কুম্ভ রাশিকে বলবো এই 2025-এ আপনারা অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো দেবগুরু বৃহস্পতি অতিচারীরও হবে, অতএব এই সময়কালে গুরুর দীক্ষা অবশ্যই নেবেন, গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন। গুরু খুব ভালো পজিশনে থাকছে, গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন, তাহলে গুরুর কৃপাতে সমস্ত বাধা বিঘ্ন সব কিছু দূর হবে। তো যাই হোক, আমি যে কথাগুলো তুলে ধরলাম হয়তো আমার কথা কারোর ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আর যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা আশেপাশের ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন, কারণ নতুন বছর পড়ছে, জ্যোতিষীয় পরামর্শ নেওয়া আমার ব্যক্তিগত মতে উচিত। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আমাদের সাথেও যে যোগাযোগ করতে হবে তারও কোনো মানে নাই। অন্য কোনো ভালো জ্যোতিষী, অবশ্যই সমাজে তো সবাই আর খারাপ হতে পারে না, ভালো অনেক জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তবে একটাই রিকোয়েস্ট, এমন জায়গায় যোগাযোগ করবেন যেন আপনাদেরকে নিয়ে ব্যবসা না হয়, আপনাদের যেন সমস্যার সত্যি সমাধান হয়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। আপনার এবং আপনার ফ্যামিলির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো সুখে শান্তিতেই 2025টা কাটায় এবং আগামীতেও যেন ভালো থাকে। তো নমস্কার, ধন্যবাদ।